প্রিয় শিক্ষার্থীরা, আমরা এসএসসি 25 যে টেস্ট পরীক্ষার জন্য যে প্রস্তুতি নিচ্ছিলাম সেই প্রস্তুতির তৃতীয় অধ্যায়ে আমাদের অঙ্ক বা সৃজনশীল প্রশ্ন বা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছিলাম। তো এর মধ্যে বিশেষ কারণে বিভিন্ন কারণে আমাদের ব্যাচগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা পড়াইতে পারি নাই। ঠিক আছে, তো আমাদের আগের যে ভিডিওগুলো আপনাদের ইউটিউবে দেওয়া আছে, আপনারা সেখান থেকে আগের ভিডিওগুলো দেখতে পারেন। আর আজকে থেকে আবার আমরা কন্টিনিউয়াসলি নতুন ভিডিওগুলো আপলোড করতে থাকবো এবং আমাদের লাস্ট ম্যাজিক বুকের যে 1 আর 2 নাম্বার নিয়মের অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করছিলাম, তারপরে আজকে 3 নাম্বার নিয়ম থেকে আবার আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা সবাই সাথেই থাকবেন, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। ঠিক আছে, তো আমরা 3 নাম্বার যে নিয়ম এখানে দেখতে পাচ্ছি, সবাই একটু মনোযোগ রাখবেন যে যদি কোনো অঙ্কে আমরা নিয়মটা একটু বলে দিই যে এখানে আমরা কোন ধরনের অঙ্কগুলো সলভ করব, কি ধরনের প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে, আমাদের কিছু কিছু নিয়ম আছে এরকম যে বলে যে এই প্রবলেমটাতে বা এই উদ্দীপকে যে ঘটনাটা দেওয়া থাকে সেই ঘটনায় ভরবেগ সংরক্ষিত হবে কিনা, গতিশক্তি সংরক্ষিত হবে কিনা, বিষয়টা এরকম এরকম প্রশ্ন থাকে। তো যখন ভরবেগ মানে সংরক্ষিত হবে কিনা এরকম প্রশ্ন করবে, তখন আমাদের ভরবেগের যে সংরক্ষণ সূত্র আছে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2, অর্থাৎ সংঘর্ষের আগে এদের যোগফল আর সংঘর্ষের পরে তাদের যোগফল, এটা সমান দেখাতে হবে। অর্থাৎ ভরবেগের সংরক্ষণ সূত্রের বাম পক্ষ আর ডান পক্ষ সমান কিনা এটা দেখাতে হবে। আচ্ছা, আর দ্বিতীয়টা হচ্ছে গতিশক্তি সংরক্ষিত হয় কিনা। গতিশক্তি সংরক্ষিত হয় কিনা, তাহলে গতিশক্তি সংরক্ষণ আমরা ভরবেগ সংরক্ষণের অনুরূপ একটা ফর্মুলা সেখানে ব্যবহার করি, সেটা হচ্ছে হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার ইকুয়াল টু হাফ m1v1 স্কোয়ার ইকুয়াল টু হাফ m2v2 স্কোয়ার। এই সমীকরণটাও বাম পক্ষ আর ডান পক্ষ সমান কিনা এটা আপনাকে দেখাতে হবে। ঠিক আছে, এখন আপনি আমরা যেভাবে অঙ্কে অর্থাৎ গণিতে যেভাবে আমরা সলভ করি, বাম পক্ষ আগে দেখাই ডান পক্ষ পরে দেখাই, অতএব বাম পক্ষ ডান পক্ষ সমান, এরকমটা দেখে এভাবেও আপনারা করতে পারেন, অথবা একবারেই আপনারা বাম পক্ষ ডান মানে সূত্রটা লিখে ডান পাশে বাম পাশে মান বসায় দুই পাশ সমান কিনা একবারে দেখাতে পারেন। ঠিক আছে, তো আমরা এরকম একটা প্রবলেম দেখি। প্রথমে আমাদের কাছে একটা উদ্দীপক আছে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই। আমাদের উদ্দীপকটা হচ্ছে এরকম যে 700 কেজি ভরের একটি গতিশীল ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে 1300 কেজি ভরের একটি স্থিতিশীল ট্রাককে ধাক্কা দেয়। ট্রাক দুটি মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে। তার মানে দুটি ট্রাক এখানে সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষ হওয়ার পর ওই দুটো ট্রাক একটা আরেকটার সাথে আটকে পড়ে, দুটি সম্মিলিত অবস্থায় তারা গতিশীল হয়ে সামনের দিকে এগিয়ে চলে। ঠিক আছে, এবার প্রশ্নটা আমরা একটু দেখি। ট্রাক দুটির মিলিত বেগ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, যখন দুটি ট্রাক একসাথে সংঘর্ষের পরে মিলিত হয়, অর্থাৎ দুটি ট্রাক একত্রিত হয়, তো একত্রিত হওয়ার পরে তারা একটি বস্তুতে পরিণত হয়, তাই না? তার মানে এটার মানে হলো বা মিলিত বেগ মানে হলো সংঘর্ষের পূর্বে তাদের বেগ দুইজনেরই আলাদা আলাদা ছিল, কিন্তু সংঘর্ষের পরে যখন দুটি বডি একত্রিত হয়ে যায়, একটা একটার সাথে আটকে যায়, তার মানে আমরা বলতে পারি দুটো মিলে এখন একটা বস্তু তৈরি হচ্ছে। তাহলে একটা বস্তুর তো আর আলাদা আলাদা বেগ থাকতে পারে না, তাই না? তাহলে সংঘর্ষের পরে v1 আর v2 এটা আসলে আলাদা থাকবে না। সংঘর্ষের পরে v1 আর v2 মিলে একটা v হবে। অর্থাৎ যখন এরকম মিলিত বেগ আপনারা দেখবেন, তখন আপনাদের সূত্রটা এরকম হয়ে যাবে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1 প্লাস m2, অর্থাৎ দুইটা বডি ঠিক আছে, কিন্তু দুইটা বডির বেগ কি হয়ে গেছে, এটা বলতেছে আমরা মিলিত বেগ। তাহলে তো মিলিত বেগ বের করতে গেলে এখন আমরা তাহলে v ইকুয়াল টু যদি বসাই, তাহলে আমরা এখানে m1u1 প্লাস m2u2 বাই m1 প্লাস m2। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সবাই m1 মানে 700, আচ্ছা u1 এটা মানে কত 20, m2 এটা মানে হচ্ছে 1300 ইন্টু স্থিতিশীল ট্রাক, তার মানে আদি বেগ 0, তাহলে এটা হচ্ছে 700, এটা হচ্ছে 1300, তাহলে এটা আমরা একটু ক্যালকুলেট করব। তার মানে এটার বেগ হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সংঘর্ষের পরে যখন দুটি বস্তু একত্রিত হচ্ছে তখন তাদের বেগ কত হয়ে যাচ্ছে, দুইজনের মিলিত বেগ হচ্ছে 7 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার?
আচ্ছা, এবার একটু খেয়াল করি সবাই। এবার এখানে ঘ নম্বর প্রশ্নটা একটু দেখবো সবাই। বলতে ভরবেগের সংরক্ষণ সূত্র কিভাবে নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে। নিউটনের তৃতীয় সূত্র আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান কিন্তু বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এখানে শুধুমাত্র একটা লাইন আপনাদের ব্রেনে সেভ করতে হবে, সেটা হচ্ছে ক্রিয়া বা প্রতিক্রিয়া বল কখনো একই বস্তুর উপর ক্রিয়া করে না। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল অবশ্যই দুটি আলাদা বস্তুর উপর কাজ করে, দুটো ডিফারেন্ট বস্তুর উপর কাজ করে। যার উপর ক্রিয়া বল কাজ করে অপর বস্তুটির উপর প্রতিক্রিয়া বল কাজ করে। ক্রিয়া বা প্রতিক্রিয়া বল অবশ্যই ভিন্ন ভিন্ন দুটি বস্তুর উপর কাজ করে এবং যত সময় ধরে ক্রিয়া বল কাজ করে তত সময় ধরে প্রতিক্রিয়া বল কাজ করে। অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের যে সময়কাল সেটা কেমন, সেম। অর্থাৎ যদি টি সময় ধরে প্রতিক্রিয়া হয় তাহলে টি সময় ধরেই ক্রিয়া হবে। মনে থাকবে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে এখন কি প্রমাণ করব? নিউটনের তৃতীয় সূত্র। তাহলে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2, এইটা ছিল আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে এর নেক্সট যে লাইনটা আমরা লিখবো m1u1 মাইনাস m1v1, আমরা অন গুলোকে সব বাম পাশে লিখলাম, m2v2 মাইনাস m2u2, আর টু গুলোকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। বুঝছি? আচ্ছা, এবার একটু খেয়াল করব, আমরা বাম পাশে মাইনাস m1 এটা কমন নিলাম, তাহলে ডান এখানে কি হয়ে যাবে? v1 u1। আচ্ছা, ইকুয়াল টু m2, এটার মানে হচ্ছে v2 u2। ক্লিয়ার? এবার আপনারা একটু খেয়াল করবেন, মাইনাস m1 আমি এই সমীকরণটার উভয় পাশে যেরকম m1 u1 বাই টি, কারণ আমরা কি বলছিলাম সময়টা একই থাকে, যতক্ষণ ক্রিয়া বল কাজ করে ততক্ষণ প্রতিক্রিয়া বল কাজ করে। তাহলে m2 এটা মানে হচ্ছে v2 মাইনাস u2 বাই টি। বুঝছি না, বুঝে নাই? আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করব, এখানে আমরা দেখতে পাচ্ছি বেগের পরিবর্তনের হার মানে v1 মাইনাস u1 বাই টি, এটাকে কি বেগের পরিবর্তনের হার বলে না? বেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ। তাহলে এই বেগের পরিবর্তনের হারকে বলে ত্বরণ। যেহেতু এটা প্রথম বস্তুর জন্য, অর্থাৎ যেহেতু এখানে 1 আছে তাই সেখানে হচ্ছে a1 ইকুয়াল টু m2 এটা হচ্ছে a2। এবার আমরা একটু খেয়াল করব, সবাই একটু মনোযোগ দিব। এখানে খেয়াল করে দেখেন m1 a1, তার মানে মাইনাস এটা হচ্ছে f1 ইকুয়াল টু, এবার খেয়াল করেন m2 a2, এটা মানে হচ্ছে f2। তাহলে অতএব আমরা দেখতে পাচ্ছি f2 ইকুয়াল টু মাইনাস f1, এভাবেও আপনি এটাকে লিখতে পারেন। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়া এবং প্রতিক্রিয়া, এখানে ক্রিয়াশীল বল সমান কিন্তু মাইনাস চিহ্ন দিয়ে বোঝাচ্ছে এরা বিপরীত। এইটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ থেকে নিউটনের তৃতীয় সূত্র প্রতিপাদনের একটা সংক্ষিপ্ত নিয়ম। ঠিক আছে, মনে থাকবে? ওকে, এটা খুবই সহজ একটা অঙ্ক ছিল। আমরা তাহলে নেক্সট আরেকটা প্রবলেমে একটু যাই। আমরা আরেকটা প্রবলেম অর্থাৎ 2 নম্বর প্রশ্নটা এখানে একটু খেয়াল করি। এখানে 8 কেজি আর 4 কেজি দুটি বস্তু আছে। এই বস্তু দুটি, সবাই একটু মনোযোগ দিবেন, এই বস্তু দুটি সরল রেখা বরাবর চলতেছে। উহাদের বেগ যথাক্রমে 15 এবং 10 মিটার পার সেকেন্ড ছিল। কোনো এক সময় প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুটিকে ধাক্কা দেয়। যেহেতু যার বেগ বেশি, তার মানে যদি আমরা এরকম একটা বস্তু চিন্তা করি আর যদি এরকম একটা বস্তু চিন্তা করতাম, এই বস্তুটা এইদিকে যাচ্ছে, এই বস্তুটা ওইদিকে যাচ্ছে, তাহলে কোনো এক সময় এরা কি করতেছে? পরস্পরকে কি করতেছে? ধাক্কা দিচ্ছে। আচ্ছা, এবার ধাক্কা দেওয়ার পর প্রথম বস্তুর বেগ, তার মানে প্রথম বস্তুর বেগ এটা ছিল 15 সংঘর্ষের আগে, কিন্তু এটা আর এটা ছিল কত? 10। সংঘর্ষ হইলো, সংঘর্ষ হওয়ার পর প্রথম বস্তুটার বেগ 15 থেকে কত হয়ে গেল? 10 মিটার পার সেকেন্ড। তাহলে দ্বিতীয় বস্তুর বেগ কি একই হবে? দ্বিতীয় বস্তুর বেগটা কোনো কিছু একটা হবে, কিন্তু সেটা আমাদের দেওয়া নাই। এইটা হচ্ছে প্রশ্ন। জিজ্ঞেস করছে প্রথম বস্তুটির বলের ঘাত বের করো, এটা হচ্ছে কোশ্চেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই গ দাগের প্রশ্নটা অ্যান্সার করতে চাই। তাহলে গ দাগের প্রশ্ন অ্যান্সার করার জন্য আমাদের F ইকুয়াল টু ma, আমি একটু ডিটেল অঙ্কটা করতেছি আবার, যে আসলে বলের ঘাত কিভাবে বের করতে হয়। তো আমরা এখানে
যে এফ এম এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তো এবার একটু খেয়াল করবেন, আমরা এফ এর সাথে টিটা যদি আর গুণন করি তাহলে এম ভি মাইনাস ইউ। এখন খেয়াল করেন এখানে আমরা বলের ঘাত মানে জে ইকুয়াল টু এফ ইন্টু টি, আবার জে ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ, আমরা এই বেসিকটা এখানে কাজে লাগাতে পারি। বুঝছি না বুঝলি? মনে থাকবে? তার মানে জে ইকুয়াল টু এফ ইন্টু টি, আবার জে ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। এই বিষয়টা যে কোনোটা দিয়ে বের করাবে, এটা নির্ভর করবে কার উপর? উদ্দীপকে কি কি তথ্য দেওয়া আছে তার উপর। মনে থাকবে? তাহলে এখানে উদ্দীপকে কি প্রযুক্ত বল দেওয়া আছে, উদ্দীপকে কি টাইম দেওয়া আছে? নাই। তাহলে উদ্দীপকে দেওয়া আছে বেগ। তার মানে আমরা এখানে বলের ঘাত বের করার সময় এই অঙ্কটার ক্ষেত্রে কোনটুকু দিয়ে বের করব? এই অঙ্কটা দিয়ে বলের ঘাত বের করার সময় আমরা এইটা ব্যবহার করব। তাহলে আমাদের বলছে প্রথম বস্তুটি, তাহলে প্রথম বস্তুটির ভর কত? প্রথম বস্তুটির ভর হচ্ছে 8। প্রথম বস্তুটির বেগ কত? 10। ভি শেষ বেগ কত? 10। আর আদি বেগ কত ছিল? 15। তার মানে এটা কত হচ্ছে? মাইনাস 40 একক কি হবে? কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বলের ঘাত। জি, বলের ঘাত হলো আমাদের চারপাশে আমরা এরকম বিভিন্ন ঘটনা দেখি যেখানে খুব বৃহৎ একটা বল কোনো একটা বস্তুর উপর অতি ক্ষুদ্র সময় ধরে কাজ করে, কিন্তু তার ফলাফলটা অনেক বৃহৎ হয়। যখন একটা ব্যাটসম্যান একটা ক্রিকেট বলকে ছক্কা লাগানোর জন্য পিটায়, তখন ক্রিকেট বলটার উপর ব্যাট দ্বারা অনেক পরিমাণ বল প্রয়োগ করা হয়, কিন্তু ক্রিকেট বলটা ব্যাটের সাথে খুব কম সময় ধরে স্পর্শ থাকে। বুঝলেন? এরকম কোন ঘটনা, যেরকম আমরা হাতুড়ি দিয়ে লোহাকে কাঠের ভেতরে ঢুকানোর জন্য হাতুড়ি দিয়ে লোহার উপরে অনেক বেশি বল প্রয়োগ করি, কিন্তু হাতুড়ি যখন লোহার উপরে পড়ে তখন এই লোহার সাথে হাতুড়ির সংঘর্ষটা কিন্তু খুব কম সময় ধরে হয়। তার মানে অনেক বৃহৎ বল কোন একটা বস্তুর উপর অনেক ক্ষুদ্র সময় ধরে ক্রিয়া করে, যার ফলাফলটা অনেক বৃহৎ হয়। এমন ঘটনাকে আমরা বলি হচ্ছে বলের ঘাত। বুঝা গেছে? বসা। তাহলে বলের ঘাত আমরা নির্ণয় করতে পারছি। এবার প্রশ্ন করছে উদ্দীপকের ঘটনায় গতিশক্তি সংরক্ষিত হয় কিনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, গতিশক্তি সংরক্ষিত হয় কিনা এইটা প্রশ্নটা যদি আমরা সলভ করতে যাই, তাহলে আমাদেরকে আগে কি করতে হবে বলেন? আমাদেরকে আগে গতিশক্তি সংরক্ষণের যে সূত্র সেইটা আমরা প্রথমে লিখব। আমাদের গতিশক্তি সংরক্ষণের সূত্র হচ্ছে এটা। বুঝতে পারছেন? খেয়াল করেন, আমরা যদি মানগুলো একটু বসানোর চেষ্টা করি, তাহলে হাফ m1 মানে হলো কত? 8। u1 মানে হচ্ছে 15 এর স্কয়ার, প্লাস হাফ m2 মানে হচ্ছে 4, আর u2 মানে হলো 10 এর স্কয়ার, ইকুয়াল টু হাফ m1 মানে হলো 8, আর v1 মানে হলো কত? 10 এর স্কয়ার, প্লাস হাফ m2 মানে হলো 4, কিন্তু আপনাদের এখানে খেয়াল করছেন v2 আমাদের কাছে দেওয়া নাই। তাহলে v2 এর মান যদি আমরা বের না করতে পারি, তাহলে এই অঙ্কটা আমাদের জন্য করা সম্ভব নয়। এখন আমাদের কাজ কি? v2 এর মান বের করা। তাহলে v2 এর মান বের করার জন্য আমাদের কি করতে হবে? v2 এর মান বের করার জন্য আমাদের এখন m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে যদি একবারে আমি v2 বের করতে চাই, তাহলে দেখেন এটা কিভাবে বের হয়। m1 u1 প্লাস m2 u2 মাইনাস m1 v1 ভাগ হচ্ছে কি? m2। তো এখানে আমরা একটু খেয়াল করব, m1 মানে কত? m1 মানে হচ্ছে 8, u1 মানে হচ্ছে 15, m2 মানে হচ্ছে 4, u2 মানে হচ্ছে 10 মাইনাস এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 10, আর নিচে m2 মানে হচ্ছে 8। এটা ক্যালকুলেট করে একটু বলেন কত হয় উত্তরটা? 8 গুণ 15 প্লাস 4 ইন্টু 10 মাইনাস 8 গুণ 10, এটা ভাগ হচ্ছে 8, এটা হচ্ছে 10। ও 4 হবে, 20 হবে। তাহলে এখানে কত বসবে? 20। তাহলে আমরা এবার একটু বলি এই পাশে একটু কত হয়।
অবশ্যই 20 স্কয়ার হবে। এরপর কত হবে? এইটুকু ক্যালকুলেট করে কত হয়? 0.5 গুণ 8 গুণ 15 স্কয়ার, এটা হয় হচ্ছে 900 প্লাস এটা হয় হচ্ছে 200, হ্যাঁ 1100 হয়, এটা হচ্ছে 1100। আর এই পাশে খেয়াল করেন 100, এটা হয় হচ্ছে 400, আর হচ্ছে 20 স্কয়ার 2 গুণ এটা হচ্ছে 800, তার মানে এটা হচ্ছে কত? 1200। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে বাম পাশে এটা 1100 হচ্ছে আর ডান পাশে এটা 1200 হচ্ছে, তবে বাম পক্ষ আর ডান পক্ষ সমান। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা কি সমান হয়েছে? তাহলে সংরক্ষিত হবে? হবে না। ঠিক আছে, একদম ইজি অঙ্ক। ঠিক আছে, আপনারা শুধু দুই পাশ সমান কিনা এটা একটু দেখাবেন। আচ্ছা, আমরা এবার একটু খেয়াল করব। এবার হচ্ছে নিয়ম 4 নম্বর নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বর নিয়মটা আমাদের এই চ্যাপ্টারে একটা ব্যতিক্রমী অঙ্কের মধ্যে পড়ে। ঠিক আছে, একটু চেষ্টা করবো আমরা সবাই। আমাদের এই অঙ্কটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই চ্যাপ্টারের সব থেকে বড় সূত্র কোনটা? M1 আর U1, M2 এবং U2 দেওয়া আছে, কিন্তু অর্থাৎ সংঘর্ষের আগের তথ্যগুলো দেওয়া আছে, কিন্তু সংঘর্ষের পরে, সংঘর্ষ হওয়ার পরে যে বস্তুর বেগ যখন চেঞ্জ হয় সেই V1 আর V2 এর মান দেওয়া নেই। U1 U2 দেওয়া আছে, কিন্তু V1 আর V2 দেওয়া নাই। V1 আর V2 দুটোই আমাদেরকে কি করতে হয়? বের করে নিতে হয়। ঠিক আছে, তো এই রকম ক্ষেত্রে যে সূত্র ব্যবহৃত হয়, আমরা নিয়মটা একটু পড়ি আগে। যদি কোনো অঙ্কে দুটি বস্তুর ভর ও আদিবেগ দেওয়া থাকে, কিন্তু সংঘর্ষের পর শেষ বেগ নির্ণয় করতে বলে, অর্থাৎ V1 এবং V2 দুটোই নির্ণয় করতে হয়। বুঝতে পারছেন কি বলছি? সংঘর্ষের আগে U1 আর U2 দেওয়া আছে, কিন্তু সংঘর্ষের পরে V1 ও বের করা লাগবে, V2 ও বের করা লাগবে। ঠিক আছে, তো আমি প্রথমে আপনাদেরকে একটু বর্ণনা দিতে চাই যে V1 আর V2 এই সূত্রটা কিভাবে লিখি আমরা। ওকে, তো সবাই আমরা একটু দেখি V1টা কিভাবে লিখে, একটু দেখি, আমাদেরকে মনোযোগ দেন সবাই। 2 M2 U2, যখন আমরা 1 বের করব তখন প্রথমে আমাদের সব 2 দিয়ে শুরু হবে। ওকে, যেহেতু এখানে 2 দিয়ে শুরু হচ্ছে, এখানে 1 দিয়ে শুরু হবে। M1 মাইনাস M2, নিচে হচ্ছে M1 প্লাস, এটা হচ্ছে V1। মনে থাকবে, এইটা আপনাদের এর আগেও প্রয়োজনীয় সূত্র শেখানো দেওয়া আছে, আপনাদের ম্যাজিক বুকের প্রথমেও নোট দেওয়া আছে। কেমন? আচ্ছা, V2 তাহলে কেমন হবে? যেহেতু এখানে V2 বের করব, তাহলে এখানে কি দিয়ে শুরু হবে? 1 দিয়ে শুরু হবে। M1 U1 প্লাস U2 M2 M1 প্লাস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যদি কোনো বস্তুর সংঘর্ষের পূর্বে তাদের আদিবেগ দেওয়া থাকে, সংঘর্ষের পূর্বে যাদের আদিবেগ দেওয়া থাকবে, কিন্তু সংঘর্ষ হওয়ার পর তাদের V1 V2 দুটোই বের করা লাগবে, কোনোটাই দেওয়া নেই, তখন আমরা V1 এবং V2 নির্ণয়ের এই যে অনেক সুন্দর সূত্র আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটো সূত্র আমাদেরকে ব্যবহার করতে হবে, কিছু করার নেই। কেমন? আমরা অঙ্কটা দিয়ে শুরু করি। আচ্ছা, খেয়াল করি, আমরা প্রবলেমটা একটু দেখি। 12,000 কেজি ভরের একটি মাল বোঝাই গাড়ি, 800 কেজি ভরের একটি খালি গাড়ি 800 মিটার দূরত্বে যথাক্রমে 12 এবং 20 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের দিকে একই সরল রেখায় চলতেছিল। মানে কি? মানে কি? মনে করেন এ একটা জায়গা আর বি একটা জায়গা, এই এ আর বি এর মধ্যে মধ্যবর্তী দূরত্ব কত? 800 মিটার। ঠিক আছে, এই এ অবস্থান থেকে একটা গাড়ি চলতেছিল সামনের দিকে, তারপর আমরা যদি তীর চিহ্ন দেই তাহলে এই দিকে আরেকটা বস্তু, আরেকটা গাড়ি, এই গাড়িটা চলতেছিল বি অবস্থান থেকে কোন দিকে? সামনের দিকে। তাহলে একই সরলরেখায় যদি চলে, তাদের মধ্যে সংঘর্ষ হওয়ার একটা পসিবিলিটি কাজ করবে না? বুঝছি না বুঝিনি? তাহলে আমরা ধরে নিলাম যে এই দুটো গাড়ি পরস্পর বিপরীত দিকে এসে সি অবস্থানে, কোন অবস্থানে? সি অবস্থানে এসে তারা সংঘর্ষে লিপ্ত হবে। বুঝতে পারছেন? তাহলে আমি ধরে নিলাম এই এ অবস্থানে যে গাড়িটা ছিল এটা হচ্ছে 1 নাম্বার গাড়ি আর এটা হচ্ছে 2 নাম্বার গাড়ি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম গাড়িটা S1 দূরত্ব অতিক্রম করবে আর দ্বিতীয় গাড়িটা S2 দূরত্ব অতিক্রম করবে। এটার মানে কি বলেন তো?
S1 আর S2 এটা মিলে কত হবে? কি তাই হবে না? বুঝছি না, বুঝি নাই? তাহলে এবার বলেন তো, প্রথম গাড়িটা এটা এই দূরত্বটা কিভাবে অতিক্রম করবে? ভিটি। দ্বিতীয় গাড়িটা কিভাবে অতিক্রম করবে? ভিটি ইকুয়াল টু কত? 800। আচ্ছা, এবার ভিটি, ভি মানে কত বলেন? 1200, 12 ইন্টু টি। আর দ্বিতীয় গাড়িটার ক্ষেত্রে ভি কত? না, এটার ক্ষেত্রে মাইনাস তো ব্যবহার করা লাগবে না, কারণ বলেন তো আমরা আলাদা আলাদা ভাবে তো এই বেগটা বিবেচনা করছি, একজনের সাপেক্ষে আর একজনের করতেছে না। বুঝতে পারছেন? মানে ও আলাদা কতটুক দূরত্ব, এ আলাদা কতটুক দূরত্ব যাচ্ছে, এরকম ভাবে চিন্তা করছি। যদি এর সাপেক্ষের দূরত্ব চিন্তা করতাম তাহলে আবার মাইনাস দেওয়া লাগতো। তাহলে এটা কত হচ্ছে? 32 ইন্টু টি, 800। তাহলে টি ইকুয়াল টু কত? 800 ভাগ কত? 32। তার মানে এটা আমরা পাচ্ছি 25 সেকেন্ড। আমরা এটা পাচ্ছি 25 সেকেন্ড। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো ভিন্ন দিকে গতিশীল দুটো বস্তু 25 সেকেন্ড পর সি বিন্দুতে কি হবে? সংঘর্ষ। আচ্ছা, এবার বলতেছে দেখেন, গাড়ি দুটির মধ্যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে? তার মানে বলেন তো কি বের করব? আমাদের বের করতে হবে সংঘর্ষের পরে V1 আর V2। তাহলে দুটো বস্তু সংঘর্ষ হওয়ার পর যার বেগ অনেক বেশি পরিবর্তন হবে, সংঘর্ষের পর সে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, তাহলে V1 আর V2 আমরা বের করে ফেলি। তাহলে আমি এই জায়গাটা একটু মুছে দিলাম। আমাদের প্রথম কাজ হচ্ছে V1 বের কর। তাহলে সূত্র আমাদের কাছে এখন আছে 2m2। m2 মানে হচ্ছে 800 ইন্টু U2। U2 মানে হচ্ছে 20। এবার খেয়াল করেন, এবার কিন্তু একজনের সাথে আর একজনের মাইনাস চিহ্নটা বিবেচনা করা লাগবে। প্লাস U1 মানে কত? 12। আচ্ছা, M1 মানে কত? 12,000। আর M2 মানে কত? 800। তাহলে এখানে হচ্ছে 12,000 প্লাস 800। আমাকে উত্তরটা একটু বলবেন সবাই। আমরা একটু ক্যালকুলেট করার জন্য সময় নিচ্ছি। মানে এটার উত্তর আসতেছে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, দ্বিতীয়টার একইভাবে আমরা একটু ক্যালকুলেশন করি সবাই। এখানে আসতেছে 2, এটা আসতেছে 12,000, U1 এটা আসতেছে 12 প্লাস U2 মাইনাস 20, M2 800 মাইনাস 12,000 ভাগ 12,000 প্লাস 800 কত আসছে? 40। আচ্ছা, এবার আপনি একদম সিম্পল চিন্তা করেন, প্রথম বস্তুটার বেগ কি কমে গেছে না আগের থেকে সংঘর্ষের পরে? তার মানে এটা ক্ষতি কম হবে। আর এইটার বেগ আগের থেকে কি হয়েছে? বেড়ে গেছে না? দ্বিগুণ বেড়ে গেছে। 20 মিটার পার সেকেন্ড বেগ বেশি হয়ে গেছে। তার মানে দ্বিতীয় বস্তুটা বেশি ক্ষতিগ্রস্ত হবে। বোঝা গেছে? তার মানে এখানে বেগের যার বেশি পরিবর্তন হয় সে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এরকম ভাবে আমরা অঙ্কটা চিন্তা করবো, কেমন? তো আমরা মুছে দিলাম এটা। আমরা কি অঙ্কটা বুঝতে পারছি সবাই? তাহলে আমাদের এই সূত্র দুটো অর্থাৎ V1 আর V2 এই অঙ্কটা কিন্তু আমাদেরকে বোঝা দরকার। ঠিক আছে, আমাদেরকে মনে রাখতে হবে যখন আমাদের সামনে এরকম কোনো নিয়ম আসবে যে সংঘর্ষের আগের U1 আর U2 আছে কিন্তু সংঘর্ষের পরে আমাদের কাছে কি নাই? V1 V2 এগুলো দেওয়া নাই। তাহলে V1 আর V2 উভয়ই আমাকে নির্ণয় করতে হবে, তখন আমরা এই সূত্র ইউজ করব, কেমন? আচ্ছা, এই অঙ্কটা আমাদেরকে করা দরকার সবাই। বলছে 20 মিটার পার সেকেন্ড ও 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান সমভরের, তার মানে এদের দুইজনের ভর M1 ইকুয়াল টু M2 ইকুয়াল টু M, দুইজনের ভরই কেমন? সমান। মুখোমুখি, মুখোমুখি মানে U1 আর U2 আসলে সমান না, কিন্তু এদের দিক কেমন? একজনের সাথে আরেকটা বিপরীত দিকে। এতে গাড়িদ্বয়ের বেগের পরিবর্তন হয়। প্রথম গাড়ির পরিবর্তিত বেগের মান ও দিক নির্ণয় করো। তার মানে এখানে সংঘর্ষের পরে বেগ দেওয়া আছে, V1 আর V2 কোনোটাই কি দেওয়া আছে? না। তাহলে V1 বের করার জন্য এখানে কোন সূত্র ইউজ করতে হবে? 2M2U2 প্লাস U1 M1 বাই M1 প্লাস M2 মানে M, ওকে, U2 minus 10 প্লাস U1 20 আর M মাইনাস M, এখানেও M প্লাস M।
একটু খেয়াল করি সবাই, সবাই একটু মনোযোগ দেই। 2m আর এটা কাটাকাটি হয় কি হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে না? আচ্ছা, তাহলে এটা এখানে থাকবে হচ্ছে -20m, mm কেটে যাবে, -10 মিটার পার সেকেন্ড। তার মানে প্রথম বস্তুটার বেগ প্রথমে ছিল 20, সংঘর্ষের পর বিষয়টা কেমন হচ্ছে বলেন তো? সংঘর্ষের পর এই সংঘর্ষ হয়েছে হয়ে উল্টা দিকে ফেরত আসে। ও প্রথমে যেদিকে যাচ্ছিল সংঘর্ষের পর তার বিপরীত দিকে ফেরত আসে, এই জন্য এটা মাইনাস। বুঝতে পারছেন কি বলছি? ঘদা কি বলছে দেখেন, সমবেগে চলমান একটি ভারী ও বড় গাড়ির সাথে একটি হালকা ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে কোনটা বেশি ক্ষতিগ্রস্ত হবে? এই অঙ্কটার সাথে কিন্তু উদ্দীপকের সম্পর্ক নেই, আছে? এই অঙ্কটা একটা ভিন্ন টাইপের অঙ্ক। এই অঙ্কটাই দুটো জিনিস বলছে, খেয়াল করছেন? ওদের বেগ কেমন হবে? 1 নম্বর পয়েন্ট, v1 না u1 ইকুয়াল টু u2। সমবেগে চলমান ও একটি ভারী ও একটি বড় গাড়ি, ভারী যদি আমি বলি তাহলে ভারীটা যদি m বলি তাহলে হালকাটা m2, এটা ইকুয়াল টু কি ধরতে হবে? 0 ধরতে হবে। ভারীটা ধরলাম m আর হালকাটা ধরলাম 0। তার মানে এখানে বলে দিচ্ছে একটি ভারী ও বড় গাড়ির সাথে একটি হালকা ছোট গাড়ি। তার মানে এরকম যদি কোনো অঙ্ক থাকে, এরা ভারী বলতে এমন ভারী বোঝাচ্ছে যেন ভারীটার সাপেক্ষে ওই হালকা বস্তুটার ভর খুবই নগণ্য। ট্রাকের সাথে যদি এখন একটা সাইকেলের সংঘর্ষ হয়, তো ট্রাকের ভরের তুলনায় সাইকেলের ভরটা আসলেই খুবই কম। বুঝি নাই? আচ্ছা, খেয়াল করি মুখোমুখি সংঘর্ষে, তার মানে এদের বেগ সমান হবে, ঠিক আছে, কিন্তু মুখোমুখি সংঘর্ষ মানে কি? অবশ্যই এদের বেগ কি হবে? মাইনাস হবে। তাহলে বলেন আমাদেরকে কি বের করতে হবে? কি বের করতে হবে? অবশ্যই আমাদেরকে v1 আর v2 বের করতে হবে। ঠিক আগের অঙ্কটা যেখানে আমরা শেষ করেছিলাম, এই অঙ্কটা সেখান থেকে আমাকে আবার শুরু করতে হবে। তো ঠিক আছে, আমি এই v1 তো আমার কাছে আছেই, তাহলে আমি এটা দিয়ে অঙ্কটা করা শুরু করি। 2, আমি এখানে m2 মানে কত ধরছি দেখেন তো ওখানে, তার মানে m2 হচ্ছে হালকা। আর u2 একটু মনোযোগ দেন, u2 যেখানে হবে সেখানে কি হবে না, u2 এর জায়গায় আমি এখানে u1 বসালাম, কারণ u1 আর u2 কেমন সমান কিন্তু বিপরীতমুখী। আচ্ছা, তাহলে এটা u1 এর জায়গায় থেকে গেল, m1 m, m2 0, m1 m, m2 0। তাহলে এবার একটু বলেন তো এখানে ক্যালকুলেশন করে কি হবে? এইটুক কি হয়ে যাচ্ছে? 0। তাহলে এখানে জাস্ট শুধু কি থাকে? m u1, আর এখানে কি থাকে? m। তাহলে mm কি হবে? তার মানে দেখেন তো, প্রথম গাড়িটা যে বেগে ছিল সেই একই বেগে চলতে থাকবে। প্রথম গাড়িটা যে বেগে ছিল সেই একই বেগে প্রথম গাড়িটা কি হবে? চলতে থাকবে। বুঝিনি? বুঝিনি? মনে থাকবে? আচ্ছা, এবার আমরা এখানে একটু v2টা বের করার চেষ্টা করি। তাহলে v2 মানে হলো 2 m1 u1 প্লাস u2 m2 u2 মাইনাস m1 প্লাস m2। সবাই একটু মনোযোগ দেই, সবাই 2 থেকে গেল, m1 মানে কত? m, u1 মানে কত? মাইনাস u2। বুঝতে পারছি তো? প্লাস u2 মানে কত? u1। এবার দেখেন m2 মানে কত? ও এখানে m2 মাইনাস m1। একটু খেয়াল করি, m2 মানে কত? m না 0, আর m1 মানে m, আর নিচে শুধু m না। এবার দেখেন তো এখানে কি হচ্ছে? -2 m u2 প্লাস না মাইনাস m, না এখানে একটু সমস্যা আছে। দেখেন সব জায়গায় একটু ভালো করে খেয়াল করেন, আমি যদি সবকিছুর মান বসাই দিই, মানে যেহেতু আমি এখানে u1 এর মান u2 বসাইছি, তাই আমি এখানে u2ই রাখবো। আর যদি আমি এখানে u1 রাখতাম তাহলে u2 এর পরিবর্তে u1 বসাতাম। বুঝতে পারছেন? একই অঙ্কে দুটো জিনিস পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? তাহলে এটা মাইনাস m u2 বাই কি m। তাহলে আপনি একটুখানি খেয়াল করেন এখানে কত হচ্ছে? -3 m u2 বাই কত? m। তাহলে এটা কি হচ্ছে? -3। তাহলে দেখেন v2 আগে যা বেগ ছিল তার থেকে কত গুণ বাড়ছে? 3 গুণ বাড়ছে। তার মানে দ্বিতীয় বস্তুটা বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ প্রথম বস্তুটা সিম্পল ব্যাপার, যার ভর অনেক বেশি সে তো যে বেগে ছিল সেই বেগেই চলতেছে, তার মানে ও নর্মাল অবস্থায় আছে। কিন্তু যে বস্তুটা ভারী তার বেগ তো 3 গুণ বেড়ে যাচ্ছে সংঘর্ষের পরে, তার মানে কি অবশ্যই সে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? হ্যাঁ, হালকা বস্তুটা যে বেগে আসতেছিল ও ধাক্কা খেয়ে একদম সেই তামিল সিনেমার মুভির মতো রাস্তায় ধাক্কা খেয়ে পাহাড়ের উপর উঠে গেছে। তার মানে বেগের পরিবর্তন বেশি হয়েছে, ও কি হবে, বেশি ক্ষতিগ্রস্ত হবে। মনে থাকবে? ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসে দুটো নিয়মের অঙ্ক শিখলাম, নিয়ম 3 আর 4। কেমন? আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে আমার বাকি যে নিয়ম এবং ব্যতিক্রমী অঙ্ক আছে, এই অঙ্কগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আপনাদের ওই প্র্যাকটিস অঙ্কগুলোর মধ্যে যে প্রবলেমগুলো থাকবে আমি বললে এখানে আপনাদেরকে করে দেব। মনে থাকবে? যেহেতু আপনাদের ক্লাস 9 এ অঙ্কগুলো বা এই ধরনের এই চ্যাপ্টারটা আগে পড়া আছে, তাহলে আপনি এখন একটু চেষ্টা করলে অঙ্কগুলো করতে পারবেন। যে অঙ্কগুলো আপনারা পারবেন না, আপনাদের প্রবলেম থাকবে, আমি সেগুলো এখানে করাই দেব। কেমন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।